তো আজকে আমাদের 2026 সালের WBPSC মিসলেনিয়াস পরীক্ষার পলিটির 10 নম্বর ক্লাস। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব কি? আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব পঞ্চায়েত এবং পৌরসভা নিয়ে। এই দুটো টপিক থেকে কিছু সিলেক্টিভ প্রশ্নই আসে, তো সেইগুলোই আমি তোমাদের বলবো। প্রথমে আমরা থিওরি আলোচনা করব এবং তার পাশাপাশি কিন্তু কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করে নেব। তো একটা ক্লাসে তোমাদের থিওরি এবং এমসিকিউ দুটো প্র্যাকটিসই হয়ে যাবে। দেখো, এই যে দুটো টপিক রয়েছে পঞ্চায়েত এবং পৌরসভা, এখান থেকে যেটা বললাম প্রথমে, যে কিছু সিলেক্টিভ প্রশ্নই আসে। আমি নিয়ে এসেছি সমস্ত কিছুই, কিন্তু আমি বলে দেবো যে এর মধ্যে থেকে তোমাদের কোন কোনগুলোকে বেশি বেশি বার রিভিশন দিতে হবে, যেখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে? দেখো, WBCS যদি বলি, WBCS সেটার ক্ষেত্রে তোমাদের বেশি পড়তে হবে, ডেপথে পড়তেই হবে, সেটা তোমরা সকলেই জানো। তবে বাকি যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, যেমন মিসলেনিয়াস, ক্লার্কশিপ, তারপরে হচ্ছে WBSSC, গ্রুপ সি, গ্রুপ ডি, যেগুলো আপকামিং ভ্যাকান্সিস আছে, গ্রাম পঞ্চায়েত, WBP, KP, এগুলোর জন্য তোমাদের মোটামুটি সিলেক্টিভ কিছু জায়গা আছে, সেগুলো পড়লেই তোমাদের এখান থেকে প্রশ্ন আসলে পারবে। তো এগুলো সেটাই বলবো, পুরোটাই পড়াবো আমি, জাস্ট তোমাদের সেটা বলে দেবো তোমরা কোন কোনগুলোকে বেশি গুরুত্ব দেবে। এবং তোমরা যারা অন্যান্য পরীক্ষা দেবে তারাও কিন্তু, আমি এখানে WBPSC মিসলেনিয়াস লিখেছি, কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ। এবং আজকের এই ক্লাসের পিডিএফটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। পিডিএফটা পাওয়ার জন্য সম্পূর্ণ ক্লাসটা করতে হবে এবং তোমাদের প্রথমেই একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যারা আমাদের ক্লাসে নতুন, তারা কিন্তু অবশ্যই আমাদের আগের যে ক্লাসগুলো রয়েছে, যেমন আমি 9টা ক্লাস কিন্তু দিয়েছি, সেই 9টা ক্লাস অবশ্যই করে দেখে আসো। তার লিঙ্ক তোমরা আমাদের ডেসক্রিপশন অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলে কিন্তু পরপর ক্লাসগুলো দেখতে পারবে। ওকে, তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, শুরু করার আগেই প্রথমেই বলি তোমাদের, আমাদের স্টাডি মেটেরিয়ালটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। যারা চাচ্ছ যে একদম পরীক্ষা ওরিয়েন্টেড কিছু স্টাডি মেটেরিয়াল নিতে, যে একদম পরীক্ষায় যেগুলো আসে সেগুলো দেওয়া থাকবে, তাহলে কিন্তু তোমরা আমাদের এই স্টাডি মেটেরিয়াল নিতে পারো। এগুলো কিন্তু WBPSC মিসলেনিয়াস, ক্লার্কশিপ, তারপরে WBP, KP, WBSSC, গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে তোমরা ইতিহাসের প্রাচীন, মধ্য, আধুনিক, পলিটি, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, স্ট্র্যাটেজিক বিজ্ঞান, প্রত্যেকটা সাবজেক্টের ইবুক পাবে, স্টাডি মেটেরিয়াল। তো এইটার জন্য তোমরা যারা নিতে চাও তারা কিন্তু আমাকে এই নাম্বারে মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, 9748070028। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো। আর প্রাইসের যদি কথা বলি, প্রাইস কিন্তু একদমই কম, যে প্রত্যেকজনের মানে প্রত্যেকের কিন্তু সাধ্যের মধ্যেই, একদম অ্যাফোর্ডেবল। তোমরা কিন্তু এটা নিয়ে এটাকে তাড়াতাড়ি শেষও করতে পারবে, প্লাস এটা কিন্তু রিভিশনও দিতে পারবে, এমনভাবে কিন্তু তৈরি করা হয়েছে। তো এটা নিয়ে কিন্তু অবশ্যই এখন থেকে শুরু করো, কারণ পশ্চিমবঙ্গে কিন্তু আপকামিং প্রচুর ভ্যাকান্সি আসছে। তো এখনই কিন্তু শুরু করো, শেষের দিকে শুরু করলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে, তাই এখনই স্টাডি মেটেরিয়াল নিয়ে শুরু করে দাও। তারপর দেখো, এবার আমাদের মূল আলোচনায় চলে আসি। প্রথমে আমরা আলোচনা করব ভারতের পঞ্চায়েতের রাজ ব্যবস্থা। এই যে প্রথম যে স্লাইডটা রয়েছে, এটা কিন্তু প্রত্যেকটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রত্যেকটা জায়গা থেকে প্রশ্ন আসবে। তো এটা কিন্তু ভালো করে তোমরা চাইলে খাতায় নোটস করে নিতে পারো। দেখো, উৎস, ভারতের সংবিধানের কত নম্বর অংশে বা কত নম্বর ধারায় দেওয়া রয়েছে, কত নম্বর অংশে রয়েছে, পার্ট নম্বর 9, মানে নবম অংশে কিন্তু দেওয়া রয়েছে আমাদের কি পঞ্চায়েত ব্যবস্থা। কত নম্বর তফসিলে, 11 নম্বর তফসিলে কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা আলোচনা করা রয়েছে। কত নম্বর পার্ট, 9 নম্বর পার্ট। কত নম্বর তফসিল, 11 নম্বর তফসিল। তো এই দুটো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আমাদের কিন্তু পঞ্চায়েতি ব্যবস্থা প্রথমে সংবিধানে ছিল না, কিন্তু 1992 সালে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয় এবং এটি 24শে এপ্রিল 1993 সালে কার্যকর হয়। তাই 24 এপ্রিল তারিখটিকে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস হিসেবে পালিত করা হয়। তো এগুলো কিন্তু প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ। কত সালে কার্যকর করা হয়? 24শে এপ্রিল 1993। এবং 24শে এপ্রিল আমরা জানি যে ভারতীয় জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস। কমিটি, কোন কমিটির সুপারিশে এটা গঠিত হয়েছিল? উত্তর হবে বলবন্ত রায় মেহতা কমিটি, 1957 সালে। তিনি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ করেছিলেন। ত্রিস্তরটা কি? 3টে স্তর কী কী? প্রথম হচ্ছে গ্রাম স্তর, যেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে হচ্ছে জেলা পরিষদ। এভাবে মনে রাখতে পারো, সবার নিচে যে গ্রাম পঞ্চায়েত, তারপর হচ্ছে পঞ্চায়েত সমিতি, তারপর হচ্ছে জেলা পরিষদ। এই পিরামিড হিসেবে তোমরা মনে রাখতে পারো। তো এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ। আর প্রথম পঞ্চায়েত যদি বলে কোথায় হয়েছিল, তাহলে কিন্তু হবে সেটা 1969, 2 অক্টোবর, রাজস্থানের নাগৌর জেলাতে। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, তোমরা চাইলে খাতায় একটু লিখে নাও এটা। রাজস্থানের নাগৌর জেলাতে। ঠিক আছে, লেখাটা এখানে ঠিকঠাক হচ্ছে না, যাই হোক তোমরা বুঝতে পারলেই হলো। রাজস্থানের, আমার 9টা চলে গেল কোথায়, রাজস্থানের নাগৌর জেলাতে কিন্তু এটা প্রথম পঞ্চায়েত হয়েছিল। এবং দেখো, এখানে একটা আছে পঞ্চায়েত গঠনের কথা যদি বলে, কোথায় বলা হয়েছে পঞ্চায়েত গঠনের কথা, যে সেটা কিন্তু হবে 40 নম্বর ধারাতে, আর্টিকেল 40। এটা কোথায় রয়েছে? এটা কিন্তু ডিপিএসপির মধ্যে রয়েছে,
ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি মানে নির্দেশমূলক নীতি, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। আমি কিন্তু এটা আলোচনা করেছিলাম ডিপিএসপি, তোমরা কিন্তু সেই ক্লাসটা অবশ্যই দেখে আসো। সেখানে আমি বলেছিলাম যে 40 নম্বর ধারায় বলা হয়েছে ভারতের পঞ্চায়েত ব্যবস্থার গঠনের কথা বলা হয়েছে, এবং পঞ্চায়েতের আর্টিকেলগুলো কী কী সেটা তোমাদের আমি এখনই দেখাচ্ছি। দেখো প্রথমে দেখো পঞ্চায়েতের প্রথমে কার্যকাল দেখি। পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর, মানে কোনো কারণে ভেঙে গেলে 6 মাসের মধ্যে কিন্তু নির্বাচন করতে হয়। মানে পঞ্চায়েতে কিন্তু প্রত্যেক 5 বছর অন্তর অন্তর পঞ্চায়েত গঠিত হয়, মানে ভোট হয় আর কি। যোগ্যতা, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে গেলে ন্যূনতম কত বছর বয়স লাগে? 21 বছর। লোকসভাতে কত লাগে বলো? লোকসভাতে 25, রাজ্যসভাতে কত লাগে? রাজ্যসভাতে 30। এগুলো কিন্তু আমরা আলোচনা করেছি, সেই আলোচনাগুলো অবশ্যই তোমরা কিন্তু যারা দেখোনি সেই ক্লাসগুলো অবশ্যই দেখে আসো। যোগ্যতা কত? 21 বছর। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কত বছর ন্যূনতম বয়স লাগে, 21 বছর। সংরক্ষণটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহিলাদের জন্য মোট আসনের ন্যূনতম 1/3 মানে 33% আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। তবে পশ্চিমবঙ্গে কিন্তু 50%, শুধুমাত্র পশ্চিমবঙ্গেই 50% সেটা নয়, পশ্চিমবঙ্গে ছাড়াও কিন্তু অনেক রাজ্যেই 50%। তবে পশ্চিমবঙ্গের পরীক্ষায় অবশ্যই পশ্চিমবঙ্গেরটাই দেবে, সেক্ষেত্রে 50% হবে। নর্মাল যদি বলে তাহলে কিন্তু 33%, কিন্তু পশ্চিমবঙ্গে 50%, এটা মাথায় রাখবে। তো এইখানে কিন্তু প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ। এবার আর্টিকেল দেখো, প্রথমে হচ্ছে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে অ্যাড করা হয়। কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 243 টু 243 ও, ঠিক আছে, এটা মাথায় রাখবে যে 243 থেকে 243 ও, ওটা মাথায় রাখবে, ঠিক আছে। এবং মোট 16টি ধারা যুক্ত করা হয়েছে। এখানে দেখো প্রত্যেকটা ধারা যে গুরুত্বপূর্ণ, ধারাগুলো পরপর মুখস্থ করতে হবে সেটা কোনো ব্যাপার নেই। এখানে দেখো প্রথমে হচ্ছে প্রথমটা যেটা 243, এখানে বলা হয়েছে কি পঞ্চায়েতের সংজ্ঞা, যেমন জেলা, গ্রাম সভা, পঞ্চায়েত এলাকা দেওয়া হয়েছে, মাথায় রাখো। 243-এর এ, এটা মাঝে মাঝে পরীক্ষায় দেয়। এখানে গ্রাম সভা গঠনের কথা বলা হয়েছে। এটি পঞ্চায়েত ব্যবস্থার ভিত্তি, গ্রামের সমস্ত ভোটারদের নিয়ে এটি গঠিত হয়। মানে গ্রাম সভা গঠনের কথা কত নম্বর ধারা? 243-এর এটা মাঝে মাঝে দেয়। 243-এর বি, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবে যে যে সমস্ত রাজ্যে জনসংখ্যা 20 লক্ষের কম, সেখানে কিন্তু মাঝের যে স্তরটা মানে গ্রাম পঞ্চায়েত, সেটা কিন্তু না রাখলেও চলে। এই যে ধরো এই যে 3টে স্তর আছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। যেই সমস্ত, এখানে দেখো 243 বিতে বলা রয়েছে যে ত্রিস্তর পঞ্চায়েত গঠন ব্যবস্থা, মানে 3টে স্তর থাকবে। কিন্তু যেই সমস্ত রাজ্যে জনসংখ্যা 20 লক্ষের কম, সেখানে কিন্তু এই যে মাঝের যে সেকশনটা, ভাগটা, সেটা কিন্তু না রাখলেও হয়। মাঝের যে স্তরটা সেটা কিন্তু না রাখলেও হবে, এটা মাথায় রাখবে। 243-এর সি, পঞ্চায়েতের সদস্যদের কাঠামো, নির্বাচন পদ্ধতি, সমস্ত স্তরের সদস্যদের জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হন। এটা নির্বাচনের কথা বলা রয়েছে, এটা দেখে রাখবে। মানে জনগণ সরাসরি কিন্তু ভোটদানের মাধ্যমে তাদের নির্বাচিত করেন। 243-এর ডি বলা রয়েছে রিজার্ভেশন অফ সিটস, মানে আসনের সংরক্ষণ। আমরা একটু আগেই দেখলাম তফসিলি জাতি, তফসিলি উপজাতিদের জন্য সংখ্যার অনুপাতে, এবং মহিলাদের জন্য কি 1/3, এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। 1/3 মহিলাদের জন্য, কিন্তু পশ্চিমবঙ্গে 50%, এটা আমরা দেখলাম। 243-এর ই, ডিউরেশন অফ পঞ্চায়েতের মেয়াদ বলা হয়েছে, মেয়াদ হচ্ছে 5 বছর, কিন্তু তার আগে ভাঙা যায়। 243-এর এফ, ডিসকোয়ালিফিকেশনস অফ মেম্বারশিপ, মানে পঞ্চায়েত সদস্যদের অযোগ্যতা, যেমন 21 বছর বয়স না হওয়া কোনো দেউলে বা বিকৃত মস্তিষ্ক ব্যক্তি, মানে পাগল ব্যক্তি, তাদের কিন্তু অপসারিত করা যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে, এটা বলা রয়েছে। তারা জিতে কী বলা রয়েছে? পাওয়ার, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটিস, মানে পঞ্চায়েতের ক্ষমতা, কর্তৃত্ব এবং দায়িত্ব। এর অধীনে 11 নম্বর তফসিলে মোট 29টি বিষয়ের ওপর পঞ্চায়েতকে কাজ করার ক্ষমতা দেওয়া রয়েছে। এই যে পঞ্চায়েতে 29টি বিষয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কয়টা বিষয় কিন্তু পরীক্ষায় দেয়, এটা কিন্তু মাথায় রাখবে। আর্টিকেল দেবে না, কিন্তু এই যে কটা বিষয় সেটা কিন্তু দেবে। তারপরে 243H, পাওয়ার টু ইম্পোজ ট্যাক্সেস, পঞ্চায়েত কর্তৃক কর বা শুল্ক বা ফি ধার্য করার এবং তহবিল গঠনের ক্ষমতা দেওয়া রয়েছে। 233-এর আই কি, ফাইন্যান্স কমিশন বলা হয়েছে যে পঞ্চায়েত আর্থিক অবস্থা পর্যালোচনার জন্য প্রতি 5 বছর অন্তর রাজ্যপাল একটি করে রাজ্য অর্থ কমিশন গঠন করবে। 243-এর যে অডিট অফ অ্যাকাউন্টস, পঞ্চায়েতের হিসাব পরীক্ষার অডিট করার নিয়মাবলী। তো এগুলো কিন্তু পরীক্ষায় তেমন একটা দেয় না, বাকি যেগুলো বললাম সেগুলো কিন্তু দেখে রাখবে। তারপরে কেতে বলা হচ্ছে ইলেকশন টু দ্য পঞ্চায়েতের ভোটার তালিকা প্রস্তুতি এবং নির্বাচন পরিচালনার জন্য রাজ্য নির্বাচন কমিশন থাকবে। রাজ্য নির্বাচন কমিশনকে নিয়োগ করার জন্য করেন রাজ্যপাল। কিন্তু দেখো আমরা দেখলাম যে লোকসভা তো বাদ দিলাম, দেখো রাজ্যের যে বিধানসভা ভোট হয়, মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ভোট হয়, সেটা কিন্তু স্টেট ইলেকশন কমিশন করে না। রাজ্যের বিধানসভা কিন্তু ইলেকশন কমিশন করে, মানে ভারতের। কিন্তু পঞ্চায়েতের যে ভোট সেটা কিন্তু স্টেট ইলেকশন কমিশন করায়, সেটা মাথায় রাখবে। তা 243-এর এল, অ্যাপ্লিকেশন টু ইউনিয়ন টেরিটরিজ, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে পঞ্চায়েত আইন প্রয়োগের নিয়ম। 243-এর এম বলা রয়েছে নির্দিষ্ট কিছু উপজাতি এলাকায়
এই আইন প্রযোজ্য নয়, এটা বলা রয়েছে। 243 কোন কোন এলাকা? নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর এগুলোতে। 243 এন কি বলা রয়েছে? এই আইন চালু হওয়ার আগে থেকে থাকা পঞ্চায়েত আইনগুলো সর্বোচ্চ 1 বছরের জন্য বহাল থাকবে। কন্টিনিউয়েশন অফ এক্সিস্টিং লস মানে এন কি বল এই মানে এটা কি বলেছে যে এই আইন চালু হওয়ার আগে থেকে থাকা পঞ্চায়েতে আইনগুলো সর্বোচ্চ 1 বছর পর্যন্ত থাকবে। মানে যে আইনগুলো ছিল সেগুলো কিন্তু সর্বোচ্চ 1 বছর পর্যন্ত বহাল থাকবে। 243 ও পঞ্চায়েতে নির্বাচনের সীমানা নির্ধারণ ও আসন বন্টন সংক্রান্ত বিষয়ে আদালতের হস্তক্ষেপ নিষেধাজ্ঞা। মানে আদালত কিন্তু কোনো রকমের হস্তক্ষেপ করতে পারবে না, এগুলোই বলা রয়েছে। তো এখান থেকে কিন্তু আর্টিকেল থেকে প্রশ্ন আসে না, আমি বারবার বলছি। যেগুলো থেকে আসে বলে দিলাম কোনগুলো আসে। বাকি যে কোন কোন জিনিসগুলো বলা রয়েছে, যেমন এই যে 43 নম্বর ও এটা দিতে পারে। বাকি এখান থেকে তেমন একটা প্রশ্ন আসে না। এবং কত বয়স লাগছে বা কটা বিষয় রয়েছে, ভোট কে করায়, এগুলো কিন্তু প্রশ্ন আসে। এই আর্টিকেল থেকে কিন্তু খুব একটা প্রশ্ন আসে না। এবারে কিছু আমরা ওয়ান লাইনার টাইপ জিনিস দেখে নিই। দেখো, স্বাধীন ভারতের প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোথায় চালু হয়? যেটা আমি বললাম যে রাজস্থানের নাগৌর জেলাতে 2 অক্টোবর 1959 সালে জওহরলাল নেহরুর হাত ধরে। দ্বিতীয় রাজ্য ছিল অন্ধ্রপ্রদেশ। দ্বিতীয় রাজ্য ছিল কোনটা? অন্ধ্রপ্রদেশ। এটা 1959 হবে, আমি এটা 1969 লিখেছিলাম, সেটা ভুল, কিন্তু 1959 হবে, ঠিক আছে? তাহলে দেখো, ভারতীয় সংবিধানের যে ডিপিএসপি মানে রাজ্য পরিচালনার নির্দেশমূলক নীতি কত নম্বর ধারায় পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে? আমি একটু আগে বললাম, সেটা হচ্ছে 40 নম্বর ধারায় বলা হয়েছে। আর এটা হচ্ছে গান্ধীবাদী নীতি, সেটা আমি তোমাদের ডিপিএসপির যে ক্লাসটা সেখানে কিন্তু বলেছিলাম, ডিপিএসপির ক্লাসে বলেছিলাম, তো সেই ক্লাসটা অবশ্যই দেখে আসো। পশ্চিমবঙ্গের কত সালের আইন অনুযায়ী বর্তমান পঞ্চায়েত ব্যবস্থা পরিচালিত হয়? উত্তর হবে 1973 সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুযায়ী। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার স্তরগুলির নাম কি? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। যেটা তোমাদের নর্মাল থাকে সেটাই। পঞ্চায়েত নির্বাচন পরিচালনার দায়িত্ব কার হাতে? উত্তর হবে রাজ্য নির্বাচন কমিশনারের হাতে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই নির্বাচন করে না, যেটা আমি বললাম। এগুলোই কিন্তু পরীক্ষায় আসে, এগুলোই কিন্তু পরীক্ষায় দেবে পঞ্চায়েতের থেকে দিলে, ঠিক আছে? বাকি যে বেসিকগুলো বলছিলাম সেগুলো দেবে, আর বাকি এগুলো দেবে। তাহলে দেখো, 11 নম্বর তফসিল পঞ্চায়েতের আওতায় মোট কতগুলি কার্যক্ষেত্রের ক্ষমতা আছে? বললাম যে 29টি টোটাল রয়েছে। অশোক মেহতা কমিটি 1977 সালে কত স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার সুপারিশ করেছিলেন? আমি দেখলাম যে বলবন্ত রায় মেহতা কমিটি, যেটা 1957 সালে যার অনুযায়ী, তিনি 3টে স্তর দিয়েছিল: পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। কিন্তু এই যে অশোক মেহতা কমিটি, এই কমিটি কিন্তু 2টো স্তর দিয়েছিল। কি কি? একটা হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা 2টি স্তর, একটা মণ্ডল পঞ্চায়েত এবং জেলা পরিষদ, ঠিক আছে? প্রতি বছর কোন দিনটি জাতীয় পঞ্চায়েত রাজ দিবস হিসেবে পালিত হয়? উত্তর হবে 24শে এপ্রিল। এই দিন আমাদের পঞ্চায়েত গঠিত হয়েছিল। পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান বা এক্স অফিসিও সেক্রেটারি হিসাবে কে কাজ করেন? উত্তর হবে বিডিও মানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার। জেলা পরিষদের প্রশাসনিক প্রধান কে হন? উত্তর হবে ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ঠিক আছে? এগুলো কিন্তু পরীক্ষায় দেবে, তো এইগুলোই কিন্তু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? বাকি আর্টিকেল থেকে কত প্রশ্ন দেয় না পঞ্চায়েতের। প্রথমে যে বেসিকগুলো বললাম, যে কত নম্বর পার্টে কত নম্বর আর্টিকেলে আছে সেগুলো দেবে, কত বয়স লাগে, কে নির্বাচন করায়, এই যে ধরনের প্রশ্নগুলো, যে কটা বিষয় রয়েছে, কোন কমিটি দ্বারা তৈরি হয়, এইগুলোই কিন্তু পরীক্ষায় দেয়, ঠিক আছে? এবার হচ্ছে ভারতের পৌরসভা। দেখো, পৌরসভার ক্ষেত্রেও একই। তোমাদের প্রথমে এই যে এগুলো থেকে বেশি প্রশ্ন দেবে। কি উৎস দেখে নিই প্রথমে। কত নম্বর পাঠে রয়েছে? পাঠ নম্বর 9 এ। কত নম্বর তফসিলে? তফসিল 12। পঞ্চায়েত কত নম্বর? পাঠ 9। পৌরসভা পাঠ 9 এ। পঞ্চায়েত কত নম্বর তফসিলে? 11। পৌরসভা কত? 12। এভাবে মনে রাখবে। 1992 সালে 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1 জুন 1993 সাল থেকে দেশজুড়ে কার্যকর হয়। আমরা দেখলাম যে পঞ্চায়েত কত নম্বর? পঞ্চায়েত হচ্ছে 73 নম্বর সংবিধান সংশোধনী, আর ওটাও কিন্তু 1992, আর এটা হচ্ছে 1993। কার্যকাল পৌরসভা সাধারণ কার্যকাল হচ্ছে 5 বছর। কোনো কারণে ভেঙে গেলে 6 মাসের মধ্যে নির্বাচন করতে হয়। একই পঞ্চায়েতের মতন যোগ্যতা। পৌরসভা নির্বাচনে কাউন্সিলরের ন্যূনতম বয়স কত? 21 বছর হওয়া দরকার। আসন সংরক্ষণ তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং মহিলাদের জন্য এখানেও কিন্তু 1/3 সংরক্ষণ করা হয়েছে, তো এটাও কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? এবার আমাদের দেখো, সংস্থার প্রকারভেদ 3টি স্তর রয়েছে। কী নগর পঞ্চায়েত, যেটা হচ্ছে গ্রামীণ এলাকা থেকে শহর এলাকায় রূপান্তরিত হচ্ছে এমন অঞ্চলের জন্য। পৌর পরিষদ বা মিউনিসিপ্যালিটি ছোটোখাটো মাঝারি শহরের জন্য। পৌর নিগম বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, সেটা হচ্ছে বড় বড় মহানগর ও মেগা সিটির জন্য, যেমন কলকাতা, হাওড়া, শিলিগুড়ি। তো এগুলো 3টে কিন্তু ভাগ মাথায় রাখবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের পৌরসভার কিন্তু মোটামুটি একটা বেসিক ধারণা, মানে কোথায় কী আছে না, মানে কত নম্বর ধারায় কত নম্বর পার্টে যোগ্যতা, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন অবশ্যই দেয়। এবার আমাদের মূল এখানে একটা জিনিসই পড়তে হবে, সেটা হচ্ছে কত ধারা। ধারা হচ্ছে 243 থেকে 243 জেড, হ্যাঁ, ZG, ঠিক আছে? এটা হচ্ছে ধারা দেওয়া রয়েছে। আমরা দেখলাম যে পঞ্চায়েত ছিল হচ্ছে 243 থেকে 243O, কিন্তু এখানে 240O থেকে তো O পর্যন্ত, মানে O পরে P হয়, তো 243P থেকে 243ZG এই পর্যন্ত দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে? তো এখানে মোটামুটি এখানে ধারা থেকে কিন্তু প্রশ্ন বলতে গেলে দেয়ই না,
তাও তোমাদের বলে দিচ্ছি। 233 পি থেকে পিতে বলা রয়েছে ডেফিনেশন, মানে পৌরসভা সংজ্ঞা দেওয়া রয়েছে। 233 43 কিউতে রয়েছে 3 ধরনের পৌরসভা, যেমন নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যাল কাউন্সিল এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনের গঠনের কথা বলা রয়েছে। 243 আর এ বলা রয়েছে পৌরসভা সদস্যদের কাঠামো। 243 এস এ রয়েছে 3 লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌর এলাকায় এক বা একাধিক ওয়ার্ড নিয়ে ওয়ার্ড কমিটি গঠনের কথা বলা রয়েছে। এই জায়গাটা মনে রাখবে, কত বেশি হলে 3 লক্ষ। 243 টি জনসংখ্যার অনুপাতে এসসি এসটি মহিলাদের জন্য কমপক্ষে 33%, মানে 1/3 আসন সংরক্ষণ করতে হবে। আসন সংরক্ষণের কথা বলা হচ্ছে 233, তোমরা চাইলে এটা মাথায় রাখতে পারো। নেক্সট দেখো কী বলা হচ্ছে, নেক্সট হচ্ছে 233 ভি হয়েছে পৌরসভা সদস্যদের পদের অযোগ্যতা সংক্রান্ত নিয়মাবলী। 243 ডাব্লিউকে বলা রয়েছে পৌরসভার ক্ষমতা, কর্তৃত্ব, দায়িত্ব। তারপর হচ্ছে এর অধীনে 12 নম্বর তফসিলে মোট 18টি বিষয় রয়েছে। আমরা পঞ্চায়েতে দেখলাম 29টি বিষয়, আর এখানে রয়েছে 18টি বিষয়, তো এগুলো মাথায় রাখতে হবে কটা বিষয়। 233X 43X পৌরসভার নিজস্ব তহবিল গঠন, কর, শুল্ক, ফি ধার্য করার, মানে একই রয়েছে, শুধু আর্টিকেল 2 চেঞ্জ হয়েছে আর বাকি জিনিস একই রয়েছে পরপর। 243Y রয়েছে রাজ্য অর্থ কমিশনে কিন্তু পৌরসভার আর্থিক অবস্থা পর্যালোচনা করবে এবং রাজ্যপালকে সুপারিশ জানাবে। 243Z পৌরসভা হিসাব পরীক্ষা করবে, অডিট, মানে অডিটের কথা বলা হয়েছে। 243ZA এখানে পৌরসভার ভোটের তালিকা প্রস্তুত, নির্বাচন পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব রাজ্য কমিশন কিন্তু থাকবে, মানে রাজ্য কমিশনে করে, ঠিক আছে। তো প্রায় পঞ্চায়েত পৌরসভা একই, তো এখানে কিন্তু তোমাদের এই যে আর্টিকেলগুলো এগুলো মনে রাখার দরকার নেই, এখান থেকে কিন্তু আর্টিকেল দেবে না, ঠিক আছে। কটা বিষয় যেগুলো বললাম পঞ্চায়েতের ক্ষেত্রে, সেগুলো কিন্তু এখানেও একই ক্ষেত্রেই দেবে। 243ZB কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে পৌরসভা আইন চালুর নিয়ম। 243ZC নির্দিষ্ট কিছু উপজাতি পার্বত্য অঞ্চলে সে একই যেটা বললাম। 243ZD প্রতিটি জেলায় পঞ্চায়েত ও পৌরসভা উন্নয়নমূলক পরিকল্পনাগুলোকে একত্রিত করার জন্য একটি জেলা পরিকল্পনা কমিটি থাকবে। এটা গুরুত্বপূর্ণ, এই আর্টিকেলটা একটু মাথায় রাখবে। 243ZE এখানে বলা রয়েছে যে দেশের প্রতিটি মেট্রোপলিটন বা মহানগর এলাকায় একটি মহানগর পরিকল্পনা কমিটি গঠন হবে, এটাও দেখে রাখবে। 243ZF এখানে এই আইন চালু হওয়ার আগে থেকে থাকা পৌর আইনগুলি সর্বোচ্চ, মানে এটাও 1 বছর বহাল থাকবে। 243ZG পৌরসভা নির্বাচন সীমানা নির্ধারণ, বা মানে এখানে আদালত কিন্তু কোনো রকমের হস্তক্ষেপ করতে পারবে না। লাস্ট যেটা পঞ্চায়েতের লাস্টে যে আর্টিকেলটা ছিল সেখানেও বলা হয়েছে, এখানেও কিন্তু একইভাবে লাস্টের আর্টিকেলটা বলা হয়েছে। এবার আমরা আবার সেই ওয়ান লাইনের প্রশ্ন দেখে নিই। ভারতের প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন কোনটি এবং এটি কবে স্থাপিত হয়? উত্তর হবে মাদ্রাজ মিউনিসিপ্যাল কর্পোরেশন, এটা গঠিত হয় 1688 সালে। পশ্চিমবঙ্গের প্রাচীনতম পৌরসভা কোনটি? উত্তর হবে হুগলি চুঁচুড়া পৌরসভা, 1865 সালে প্রতিষ্ঠিত হয়। তবে কলকাতা কর্পোরেশন এর চেয়েও পুরনো, 1726 সালে প্রথম মেয়র কোর্ট ও পরবর্তীতে কর্পোরেশন। 12 নম্বর তফসিলে পৌরসভার আওতায় মোট কতগুলি বিষয় ছিল উল্লেখ আছে? উত্তর হবে 18টি বিষয়। যেটা পঞ্চায়েতে 29টা। মিউনিসিপ্যাল কর্পোরেশন রাজনৈতিক বা নির্বাচিত প্রধানকে কী বলা হয়? উত্তর হবে মেয়র, এটা মাথায় রাখবে। মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রশাসনিক প্রধান বা চিফ এক্সিকিউটিভ কে হন? উত্তর হবে মিউনিসিপ্যাল কমিশনার, তিনি সাধারণত একজন আইএএস অফিসারই হন, ঠিক আছে। তারপরে দেখো, একটি ছোট শহরের পৌরসভা মিউনিসিপ্যালিটির রাজনৈতিক প্রধানকে কী বলা হয়? উত্তর হবে পৌর প্রধান বা চেয়ারম্যান। কত সালের পশ্চিমবঙ্গ পৌরসভা আইন অনুযায়ী রাজ্যের পৌরসভাগুলি পরিচালিত হয়? উত্তর হবে 1993 সালের পশ্চিমবঙ্গ পৌরসভা আইন অনুযায়ী। মেট্রোপলিটন প্ল্যানিং কমিটি গঠনের কথা সংবিধানের কত নম্বর ধারায়? উত্তর হবে 243ZE, এটা একটু দেখে রাখবে, আমি যেটা বললাম আগেরটাতেই। পৌরসভার কোন কমিটি সরাসরি সাধারণ মানুষের অভাব, অভিযোগ বা ওয়ার্ডের সমস্যা দেখাশোনা করে? উত্তর হবে ওয়ার্ডস কমিটি। পৌরসভা সদস্য বা কাউন্সিলরদের পদত্যাগপত্র কার কাছে জমা দিতে হয়? উত্তরে পৌরসভার চেয়ারম্যান বা মিউনিসিপ্যাল কমিশনারের কাছে, ঠিক আছে, আইন অনুযায়ী। তো এগুলো কিন্তু মোটামুটি আমাদের পৌরসভাও কমপ্লিট হয়ে গেল। আমি যেটা বলছি যে পঞ্চায়েত এবং পৌরসভাতে কিন্তু ধারাগুলো দেয় না, যে কোন ধারায় কী আছে, দু একটা ধারা দেয়, যেগুলো দেয় আমি সেগুলো তোমাদের বলে দিয়েছি যে এই ধারাগুলো একটু মাথায় রাখবে। বাকিগুলো যে স্ট্যাটিক রায়ের প্রশ্ন কবে প্রথম হয় বা কোনটা বড়, প্রথম পৌরসভা প্রথম পঞ্চায়েত কোন ধারায় কোন আর্টিকেলে, মানে কত নম্বর আর্টিকেল, রেঞ্জটা মাথায় রাখবে। তারপর হচ্ছে কে তোমাদের হেড কে, এই সমস্ত জিনিস মাথায় রাখবে, ঠিক আছে, যোগ্যতা কী, এগুলো পরীক্ষায় দেবে। ওকে, এবার আমাদের প্রশ্ন উত্তর আলোচনা। দেখো, প্রথমে আমরা আবার তোমাদের একটু বলে দিই যে আমাদের স্টাডি ম্যাটেরিয়াল যারা নিতে চাও অবশ্যই আমাকে নিতে পারো, একদম পরীক্ষা ওরিয়েন্টেড। মানে এইটা স্টাডি ম্যাটেরিয়ালটা নিলে তোমাদের কিন্তু পরীক্ষা ওরিয়েন্টেডই একদম প্রস্তুতি হবে, কোনো রকম হাবিজাবি কিছু নেই, পরীক্ষা ওরিয়েন্টেড, একদম টু দ্য পয়েন্ট লেখা, রিভিশন, তোমাদের প্র্যাকটিস, সমস্ত কিছু কিন্তু এখান থেকে হবে। তোমরা যারা নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, এবং প্রাইস একদমই কম, সবাই যাতে নিতে পারে সেই অনুযায়ী কিন্তু রাখা হয়েছে, তো অবশ্যই নাও। এটাও কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। মিসলেনিয়াস, ক্লার্কশিপ, WBP, KP, WBCSC, গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের। ওকে, এবার আমাদের কোশ্চেন অ্যান্সার দেখো। প্রথম হচ্ছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় গ্রাম সভা গঠনের কথা বলা হয়েছে? গ্রাম সভা, আমি বলেছিলাম যে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। গ্রাম সভা বলো কত নম্বর, এটা উত্তর কী হবে বলো?
গ্রাম সভায় ও 243-এর এ। ঠিক আছে? দেখো ভারতের প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন কোনটি এবং কয় প্রতিষ্ঠিত হয় আমি বললাম এটা হবে মাদ্রাজ কর্পোরেশন 1688। তারপরে দেখো পঞ্চায়েত ও পৌরসভার আর্থিক অবস্থা পরিচালনার জন্য রাষ্ট্রীয় অর্থ কমিশন কে গঠন করে? কে গঠন করে বলো? সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল গঠন করে। ঠিক আছে? এটা মাথায় রাখবে। তারপর এক সেকেন্ড এটা দেখো, হ্যাঁ, সংবিধানের 11 নম্বর তফসিলে পঞ্চায়েতের আওতায় মোট কতগুলি বিষয় আছে আমি বললাম পঞ্চায়েতে মোট 29টি বিষয়, 18টা রয়েছে পৌরসভাতে অর্থাৎ মিউনিসিপ্যালিটিতে। তারপরে দেখো পঞ্চায়েত বা পৌরসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একজন প্রার্থীর ন্যূনতম বয়স কত হওয়া বাধ্যতামূলক? পঞ্চায়েত বা পৌরসভা একই, এটা হচ্ছে 21 বছর। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে শহর অঞ্চলের স্বায়ত্তশাসন বা পৌরসভা ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? এটা হচ্ছে 74তম। 73তমতে হচ্ছে পঞ্চায়েত, 74তমতে পৌরসভা। দুটোই কিন্তু 1992। এটা মাথায় রাখবে। নেক্সট দেখো পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচন পরিচালনা ও ভোটার তালিকা প্রস্তুত করার দায়িত্ব কার ওপর থাকে? এটা আমি বললাম যে পঞ্চায়েত পৌরসভার কিন্তু ভোট কে করায়? রাজ্য নির্বাচন কমিশন, নাকি ভারতের নির্বাচন কমিশন। ঠিক আছে? তারপর দেখো সংবিধানের কোন ধারায় মহানগর পরিকল্পনা কমিটি বা মেট্রোপলিটন প্ল্যানিং গঠন করার কথা বলেছে? উত্তর কী হবে এটা? আমি তো একটু আগেই বললাম, এটা কী হবে বলো? আমি এটা আগেই বলেছি, তো এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও এটার উত্তর কী হবে। আমি এটা কিন্তু একটু আগেই বলেছিলাম। তারপরে দেখো ভারতের কোন রাজ্যে প্রথম ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা গড়ে ওঠে? উত্তর কী হবে? এটা হচ্ছে রাজস্থান। কত? 2 অক্টোবর 1959। ঠিক আছে? নাগর জেলাতে। একটি বড় শহরের মিউনিসিপ্যাল কর্পোরেশনের রাজনৈতিক বা নির্বাচিত প্রধানকে কী বলা হয়? মিউনিসিপ্যাল কর্পোরেশনের বলেছে। এটা উত্তর কী? উত্তর হবে মেয়র। ঠিক আছে? নেক্সট দেখো কোনো কারণে পঞ্চায়েত বা পৌরসভা নির্দিষ্ট মেয়াদের আগে ভেঙে গেলে কতদিনের মধ্যে পুনরায় নির্বাচন করা বাধ্যতামূলক? কী দেখলাম আমরা? 6 মাস। দুটোই কিন্তু সেম হবে পঞ্চায়েত আর পৌরসভাতেই। ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিতে কত নম্বর ধারায় গ্রাম পঞ্চায়েতের কথা বলা হয়েছে, গঠনের কথা বলা হয়েছে? আমি বললাম তোমাদের প্রথমেই 40 নম্বর ধারায় বলা রয়েছে। ঠিক আছে? তো এই ছিল আমাদের সম্পূর্ণ আজকের কোশ্চেন অ্যান্সার। দেখো 12টা কোশ্চেন নিয়েছি, তার একটাই কারণ এখান থেকে কিন্তু তেমন একটা প্রশ্ন দিলে এই ধরনের প্রশ্নই দেয়। বাকি তোমাদের যে থিওরি সেটা তোমাদের পড়লেই হয়ে যাবে। আর তোমাদের যদি কাছে কোনো রকমের কোশ্চেন অ্যান্সারের বই থাকে সেখান থেকে তোমরা প্র্যাকটিস করে নাও। আর বাকি কিন্তু আমি যখন আমাদের পলিটি হিসাবে পলিটি থেকে আমরা এমসিকিউ প্রশ্ন অবশ্যই প্র্যাকটিস করবো, তখন কিন্তু আমরা আরও অনেক প্রশ্ন প্র্যাকটিস করবো। ঠিক আছে? তো আজকের ক্লাসের পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। আর যারা আমাদের স্টাডি ম্যাটেরিয়ালটা নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। প্রাইস একদম কিন্তু অ্যাফোর্ডেবল। ওকে? আর এই প্রশ্নগুলো কিন্তু একটু দেখে রাখবে। তাছাড়া আমি যেগুলো বললাম যে মোটামুটি এই ওয়ান লাইনার টাইপের যেই সমস্ত যে এই প্রশ্নগুলো দিয়েছি এগুলো একটু ভালো করে দেখবে। আর যে সমস্ত জিনিসগুলো দাগিয়ে দিয়েছি যে না এই আর্টিকেলগুলো দিতে পারে সেগুলো কিন্তু দেখতে হবে। বাকি তোমাদের এই যে বেসিকগুলো যেগুলো দিয়েছিলাম প্রথমে, এই বেসিকগুলো কিন্তু অবশ্যই পরীক্ষায় দেবে, এখান থেকে প্রশ্ন আসে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।